হ্যাঁ, মোটামুটি এই জায়গাটাই ঠিক আছে। আমরা চলে এসেছি শহর থেকে 1 কিলোমিটারেরও বেশ কিছুটা পথ পূব দিকে, মানে একটা নদী পেরিয়ে এসেছি, একটা মানসাইয়ের পেরিয়ে এসে এটা চর, মানে পরে তো নদী হয়ে যাবে বর্ষাকালে, আবার তারপরে যে মানসাইয়ের আরেকটি বড় ধারা। এখানে আমরা বসে আমরা আজকের যে গল্প সেই গল্পটা করতে চাই। একটু বসি দেবু, একটু বসি, দাঁড়া জল খাই। মোটামুটি যেই জায়গাটা আমি মানে মনে হয় আমরা মোটামুটি একটা সঠিক জায়গায় কিন্তু এসেছি, যেই গল্পটা আজকে করব। এখানে একটু বসলাম, কেন এই জায়গাটায় বসলাম, এই জায়গাটা কিন্তু একদম মানে আমার মতে যেই জায়গাটি এই আজকের গল্পের জন্য মোটামুটি একটা সঠিক। আরও যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন তারা আমার সঙ্গে একমত নাও হতে পারেন, আবার হতেও পারেন। এটা আমার অনুমান যে এই জায়গাটা আমি এসছি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কারণে এসছি যে আমি যেখানে বসে আছি সেখান থেকে সোজা যে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পূর্বপাড়া জংলি কালীবাড়ি হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তারপর নদী পার হয়ে আমি মাঝখানে এসেছি, এটাও চর, এবং তারপরে আবার এই যে মানসাই নদী, তারপর হচ্ছে আমাদের ওই পার। এবং এখানে আমি কেন আসলাম সেই কারণটা হচ্ছে আমি আগেই বলেছি যে আমাদের যে পর্ব, যে মানসাই নদীর গপ্প, মানসাই পাড়ের গপ্প, এই গপ্পের প্রথম এবং দ্বিতীয় পর্ব, এই দুটি পর্বে আমরা আলোচনা করেছি যে এই যে তোর্ষা এবং মানসাই এই দুটি নদী এক জায়গায় মিলিত ছিল। আমরা এটাও দেখেছি যে মাথাভাঙ্গা জেলার প্রাচীন বন্দর, সর্বাপেক্ষা রাজ্যের সব থেকে বড় বন্দর, গুরুত্বপূর্ণ বন্দর ছিল ওই মোরঙ্গা, অনেক দূরে মোরঙ্গা বন্দর। আর এই জনপদের, এই জেলার সব থেকে বড় জনপদ এবং গুরুত্বপূর্ণ জায়গা ছিল গিলাডাঙ্গা, যেখানে থানা ছিল এবং রাজার কাছারি বাড়ি ছিল। এগুলো আমরা আলোচনা করেছি। এইটুকু আমরা আলোচনা করে আমরা একটা ভয়ঙ্কর বন্যার জায়গায় আমরা কিন্তু উপস্থিত হয়ে আমরা আজকের এই তৃতীয় পর্বে প্রবেশ করতে চলেছি। সেই 1920 সাল, ভয়ঙ্কর বন্যা, এত ভয়ঙ্কর বন্যা যে মানসাই তার গতিপথ দ্রুত গতিতে পরিবর্তন করলো। তিস্তা তোর্ষার থেকে ছুটে বেরিয়ে গিয়ে পঞ্চাগড়ের পাশে যে জনপদ মানে মাথাভাঙ্গা নগর, সেই নগরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে গিয়ে দুরন্ত গতিতে সিঙ্গিজানি নদীর সঙ্গে মিলিত হলো। এখন মাথাভাঙ্গা নগরের বাসীরা তো মাথাভাঙ্গা নগর ছাড়া, ভিটেমাটি ছাড়া, তাদের তো নগরটিই নেই। তারা যেখানে বসবাস করতো সেগুলো তো সব জলের তলায়, কোথায় যাবে কি করবে। আর এদিকে ওখানে কিন্তু আমার এটা অনুমান, এটা ঠিক নাও হতে পারে, কিন্তু কেন অনুমান সেটা বলছি। যখন আমি মদন বাড়ির প্রসঙ্গে আলোচনা করব তখন যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়া যাবে সেখানে কিন্তু এটার সঙ্গে ওটার ঘটনার কিন্তু একটা লিঙ্ক থাকলেও থাকতে পারে। কারণ সেটা হচ্ছে আমার যতদূর ধারণা যে মাথাভাঙ্গা নগরে, প্রাচীন মাথাভাঙ্গা নগরে একটি রাধাকৃষ্ণের হয় বারোয়ারি মন্দির ছিল, রাধাকৃষ্ণ নয় সরি মদনমোহনের বারোয়ারি মন্দির ছিল, কিংবা কোনো ব্যক্তির, কোনো ওখানকার কোনো মানুষের সেটা পারিবারিক মূর্তি ছিল। সেই মূর্তিটি নিয়ে সেই বন্যার মধ্যেই হয়তো নৌকা করে কিংবা কোনো উপায়ে ভাসতে 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 সেটি নিয়ে চলে গেলেন খেতি ফুলবাড়িতে, খেতিতে নিয়ে গেলেন। আর যারা সহায় সম্বলহীন মানুষ তারা সব ভিটে মাটি চাটি উজাড় করে সব কিছু নিয়ে, গরু ছাগল যা ছিল, যতটুকু তারা উদ্ধার করতে পেরেছেন তাই নিয়ে আরও এই যে পেছন দিকে আসতে লাগলো, নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা রওনা দিল। আর এইদিকে একই সঙ্গে
এই যে এই জায়গায় মানসাই নদীর এই পার, যেটা হচ্ছে ঘন জঙ্গলাকীর্ণ ছিল, গভীর জঙ্গল, ডাকাতদের রাজত্ব, কিন্তু তার মধ্যেও এই জঙ্গল পেরিয়েই বিস্তীর্ণ ভূমিতে কিন্তু মানুষ বসবাস করত। মাঝে মাঝে কিছু কিছু মানুষ বসবাস করত, চাষের জমি ছিল, চাষ করত তারা। আমি তো আগেই বলেছি যে কোচবিহারের জেলার, মাথাভাঙ্গা জেলার মধ্যে সব থেকে অর্থকরী ফসল উৎপন্ন হতো তামাক। সেই তামাক এবং অন্যান্য যে সমস্ত ফসল উৎপন্ন হতো সেগুলি কিন্তু তারা কিন্তু অত দূরে নিয়ে যেত না। মানে আমাদের মোরঙ্গা তো অনেক বড়, সেখানে নিয়ে গেলে খরচও বেশি, সময় লাগবে বেশি। তারা কী করতো, এখানে একটি বন্দর ছিল, ঘাট ছিল, সেই ঘাটেও কিন্তু এই মালপত্র ওঠানামা করত। এই যে বন্দরটা, এটাই কোনো এক সময়ে কালিকাগঞ্জ বন্দর নামকরণ হয়েছিল, কালিকাগঞ্জ বন্দর। এবং মাথাভাঙ্গা নগর কি হলো, মাথাভাঙ্গা নগর এসে এই যে কালিকাগঞ্জ বন্দর, সাবেক কালিকাগঞ্জ বন্দর, সেই বন্দরের চারপাশে তারা বসতি স্থাপন করলো। আমরা ছোটবেলায় যে পড়েছি যে মাথাভাঙ্গার আদি নাম কালিকাগঞ্জ বন্দর, এটি কিন্তু ঠিক নয়, কারণ কালিকাগঞ্জ হচ্ছে আলাদা, মাথাভাঙ্গা আলাদা। এরা যখন এলো এই গভীর জঙ্গল, এই জঙ্গলের মধ্যে মধুসূদন ভট্টাচার্যের কথা আমরা আগেই শুনেছি। মধুসূদন ভট্টাচার্য ছিলেন প্রাচীন যে আমাদের জঙ্গলি কালীবাড়ির প্রথম সেবায়িত, যিনি হচ্ছে মন্দিরটি 1936 সালে পুনর্গঠন করে উনি ওখানে সেবায়িতের দায়িত্ব নেন। তার যে আত্মজীবনী, সেটা এই এলাকা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল ওনার আত্মজীবনী। তার ছেলে, তার পুত্র, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তাপসবাবুর কাছ থেকে আমরা শুনেছি, জানতে পেরেছি, ওনার লেখাতে আমরা পেয়েছি যে উনি বলেছেন যে এই প্রাচীন জঙ্গলে, গভীর জঙ্গলের মধ্যে এক সাধু বসবাস করতেন। সেই সাধুর নাম হচ্ছে মরিচ বাবা। কেন বলতেন মরিচ বাবা? কারণ ওই সাধু কোনোদিন কিছু খেতেন না, উনি শুধু মরিচ খেয়ে থাকতেন। আর যে এখানকার যারা আদি বাসিন্দারা ছিল, তারা হচ্ছে বিভিন্ন ধূপ ধুনো ওই মন্দিরে দিয়ে যেতেন। এটা কিন্তু সেই প্রাচীন গল্প। এইখানে আমাদের যে মাথাভাঙ্গা নগর, সেটি নতুন করে সূচনা হলো। সূচনা হতে হতে ধীরে ধীরে বাড়তে 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 রাজামশাই দেখলেন যে বাহ, বেশ ভালোই তো। রাজদরবারে খবর গেল বেশ ভালো জনপদ একটা তৈরি হয়েছে, তাহলে এখানে ঘাটটাকে, বন্দরটাকে আর একটু তাজা করতে লাগবে। তাজা করতে গেলে কি হবে? তাজা করতে গেলে আমাকে একটি হাট বসাতে হবে। হাট, সেই হাট 1848 সালে রাজদরবারের অনুমোদন পেল। এখন যে মাথাভাঙ্গার কালিকাগঞ্জ হাট, সেই হাটের অনুমোদন রাজদরবার থেকে দিয়েছিল 1848 সালে। এদিকে কি হলো, নৃপেন্দ্রনারায়ণের রাজত্বকাল শুরু হলো। নৃপেন্দ্রনারায়ণ তো বালক রাজা, নাবালক, তাকে দেখভাল করবার জন্য আগের থেকেই কর্নেল হ্যাটন ছিলেন ইংরেজদের। তিনি কি করলেন, তিনি একজন দক্ষ নায়েব পেলেন, নায়েব কালিকা দাস দত্ত। কালিকা দাস দত্ত তখনকার দিনের বিশাল শিক্ষিত মানুষ, ডেপুটি কালেক্টর ছিলেন, এবং কালিকা দাস দত্তের বাড়ি ছিলেন বর্ধমানের রায়না গ্রামে। বর্ধমানের রায়না গ্রামে বাড়ি ছিল কালিকা দাস দত্ত। তাকে ইংরেজরা এখানে যখন নায়েব করে পাঠালেন, নায়েব তো না, মানে দেওয়ান করে পাঠালেন, সরি আমি কি এর আগে নায়েব বলছি, অনেক দেওয়ান বলছি, নায়েব দেওয়ান বলতে লাগবে, হ্যাঁ, দেওয়ান করে পাঠালেন। তখন উনি কি করলেন, উনি আবার নতুন করে জরিপ করলেন। জরিপ করে উনি ভূমি রাজস্বটাকে নির্ধারিত করলেন ভূমির চরিত্র অনুযায়ী। সেটা রাজস্ব নির্মাণ করে তিনি তালুকে ভাগ করলেন এবং পরগনা, 6টি পরগনা বিভক্ত করে পরবর্তীকালে 1872 সালে আমাদের এই মহকুমা গঠন করলেন। জেলার থেকে পরগনা, পরগনার থেকে 1872 সালে এই যে 6টি পরগনা ছিল, লালবাজার যে পরগনা ছিল,
সেই পরগনাকে অবলুপ্ত করে সিতাইটা দিনহাটার সঙ্গে এবং শীতলকুচিটা মাথাভাঙ্গার সঙ্গে করে এবং আমাদের আরেকটি পরগনা এই করে 5টি পরগনা কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙ্গা, মেকলিগঞ্জ এবং দিনহাটা কোচবিহার শহর, মেকলিগঞ্জ, তুফানগঞ্জ, এই 5টি মহকুমায় গঠন করলেন। এবার আমরা এখানে গল্প মোটামুটি শেষ। আমরা এরপরে ইয়েতে প্রবেশ করব, কালিকাগঞ্জ হাটে, কালিকাগঞ্জ বাজার বন্দরে প্রবেশ করে সেখানকার ইতিহাস আমরা জানলে তাহলে আমরা দেখতে পেলাম যে কালিকাগঞ্জ বন্দর এবং মাথাভাঙ্গা দুটো সম্পূর্ণ আলাদা ইতিহাস এবং আলাদা ভাবেই উৎপন্ন হয়েছিল। কাজেই মাথাভাঙ্গার আদি নাম কোনোভাবেই কালিকাগঞ্জ নয়, এটা তো বোঝাই গেল। এরপরে আমরা কালিকাগঞ্জের কথায় আমরা এর পরবর্তী অধ্যায়ে প্রবেশ করব। ধন্যবাদ। হয়েছে নাকি স্লো হয়েছে? না, এটা ঠিক আছে।